আর হ্যাভ নট হচ্ছে যে অন্যদিকে, শোষক আর শোষিত, সে অর্থে না যে আছে আর নেই, ধনী এবং দরিদ্রের ব্যবধান, এটা হচ্ছে ইকোনমিক ডিভাইড। কিন্তু এই ডিভাইডের উপজাত, এই ডিভাইডের সঙ্গে, এই বৈষম্যের সঙ্গে আরেকটা বৈষম্য এই 21 শতকের পৃথিবীতে দৃশ্যমান, সেটা হচ্ছে ডিজিটাল ডিভাইড। ডিজিটাল ডিভাইড বা ডিজিটাল বৈষম্য হচ্ছে সেই বৈষম্য যেটা কেন্দ্রে আছে, এই সময় মিউট করে রাখো, সেই বৈষম্য যেটা কেন্দ্রে আছে বা কেন্দ্রবিন্দুতে আছে প্রযুক্তির ব্যবহার। কেউ, there are a few people in the world or many people in the world who have all the advanced technologies and who can avail themselves of various new technologies. কিন্তু এর বিপরীতে আরো অনেক বড় সংখ্যা মানুষ আছে যারা প্রযুক্তি ব্যবহার করতে হয় তাদের পয়সা নাই বলে পারে না, বা পয়সা থাকলেও তারা প্রযুক্তিটা আয়ত্ত করতে পারে না, শিখতে পারে না, প্রযুক্তি জটিল তাদের কাছে মনে হয়। তাহলে প্রযুক্তিকে ঘিরে আরেকটা বৈষম্য আছে, সেটার নাম হচ্ছে ডিজিটাল ডিভাইড। আমরা একটু ডিজিটাল ডিভাইডের চরিত্রটা সম্বন্ধে জানার চেষ্টা করি। ডিজিটাল ডিভাইড refers to the gap between people and regions that have access to modern information and communication technology and those that do not or have restricted access. বলছে ডিজিটাল ডিভাইড দিয়ে বলতে আমরা বুঝি যে গ্যাপটা আছে কাদের মধ্যে, পিপল এন্ড রিজিয়নস, পৃথিবীর বিভিন্ন জনগোষ্ঠী এবং অঞ্চলের মধ্যে যে গ্যাপটা আছে। তো কিসের ভিত্তিতে গ্যাপ? কিছু মানুষের সবাই বিউট করো, কিছু মানুষের মডার্ন টেকনোলজিতে অ্যাক্সেস আছে বা কিছু অঞ্চলের মানুষের আছে, আবার কিছু অঞ্চলের মানুষের নেই বা অ্যাক্সেস সীমাবদ্ধ। উন্নত বিশ্ব আমরা যেটাকে বলি, নর্থ আমেরিকা, ইউরোপ এবং জাপান এন্ড সাম আদার কান্ট্রিজ, অস্ট্রেলিয়া, এদের ইনফরমেশন কমিউনিকেশন, এরা শুধু আর্থিকভাবেই মানে এগিয়ে নেই, আইসিটি ইনফ্রাস্ট্রাকচার ভালো, জনগণের আইসিটি দক্ষতা ভালো এবং তারা আইসিটি নানা সুবিধা নিতে পারে। আবার আফ্রিকার যে দেশগুলো আছে, এশিয়ার কিছু দেশ আছে, ল্যাটিন আমেরিকার কিছু দেশ আছে, যে দেশে শুধু অর্থনৈতিকভাবে পিছিয়ে নেই, যে দেশে আইসিটিতে অ্যাক্সেসটা মানুষের কম, ফ্যাসিলিটিসও কম। এইটাই সৃষ্টি করেছে ডিজিটাল বৈষম্য। দিস টেকনোলজি can include the telephone, television, personal computers, and the internet. The digital divide can take such forms. Digital divide নানা ধরনের হতে পারে, যেমন lower performance computers. ধরো আমার পয়সা আছে কিন্তু আমি যে কম্পিউটার পেয়েছি বা কিনেছি বা কেনার সুযোগ আছে সেটা পারফরমেন্স খারাপ, ফলে এটা শুধু অর্থনৈতিক বিষয় যে টাকা বেশি থাকলে সে ডিজিটাল ডিভাইড থেকে বেরিয়ে আসতে পারবে তা না, তার কম্পিউটার গুলো লো পারফর্মিং, তাহলে সেটা ডিজিটাল ডিভাইডের একটা ধরন। লোয়ার কোয়ালিটি অর হাই প্রাইস কানেকশন, যে ডায়াল আপ ইন্টারনেট কানেকশন, ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন নেই, আমাদের দেশে বিভিন্ন জায়গায় ইন্টারনেট সংযোগের কি দুরবস্থা, অথবা কানেকশন নিতে, ইন্টারনেট সেবা নিতে পয়সা বেশি লাগছে, হাই প্রাইস, সেখানে ওই বৈষম্য শিকার হচ্ছে। একজন মাসে দিচ্ছে 200 টাকা, আরেকজন দিচ্ছে 1000 টাকা, তাহলে সে বৈষম্য, সে ডিজিটাল বৈষম্যের শিকার হচ্ছে। ডিফিকাল্টি অফ অবটেনিং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, আবার যখন কোনো প্রয়োজন হবে সহায়তা প্রযুক্তির ব্যাপারে, তখন আমি হাতের কাছে ওই রকম কোনো লোক পাই না, তখন আমি বৈষম্যের শিকার। যে লোক আমাকে হেল্প করবে আমি, সেটাও ডিজিটাল বৈষম্যের একটা ধরন। লোয়ার অ্যাক্সেস টু কন্টেন্টস হুইচ রিকোয়ার মানি ফর অ্যাক্সেসিং, আবার কিছু কন্টেন্ট আছে ইন্টারনেটে বা ওয়েবে যেটা দেখতে বা ইউজ করতে পয়সা লাগবে, যেমন একটা ভালো টেক্সট বই যেটা পিডিএফ কপি আছে, সেটা কিন্তু আমার পয়সা লাগছে, অনেক পয়সা লাগছে, কিন্তু আমার পয়সা নাই, তাহলে আমিও ডিজিটাল বৈষম্যের শিকার, কারণ পয়সার অভাবে আমি টেকনোলজিতে এবং টেকনোলজিক্যাল যে কন্টেন্ট আছে সেটাতে অ্যাক্সেস নিতে পারছি না। কাজে ব্যাপারটা শুধু এইটা না যে পয়সা নাই ফলে আমি প্রযুক্তিতে অ্যাক্সেস নিতে পারছি না, অনেক সময় এমনও হচ্ছে আমি সহায়তা পাচ্ছি না, কারো হেল্প পাচ্ছি না কিছু একটা শেখার জন্য, সেটা ডিজিটাল বৈষম্য। কম্পিউটার পারফর্ম করে কম, সেটা ডিজিটাল বৈষম্য। ইন্টারনেট কানেকশন খারাপ, সেটা ডিজিটাল বৈষম্য। আবার পয়সার অভাবে আমি কন্টেন্টে অ্যাক্সেস নিতে পারছি না, সেটাও ডিজিটাল বৈষম্য। ডিজিটাল বৈষম্য কি বুঝতে পারলাম আমরা? ডিজিটাল ডিভাইড। জি স্যার। ওকে। ইন্টারনেট ওয়ার্ল্ড ম্যাপ দেখো, ডিসকভার দ্য নাম্বার, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের ওয়েবসাইট থেকে। ওরা দেখাচ্ছে যে ইন্টারনেট পেনিট্রেশনটা গ্লোবালি কিরকম হয়েছে, ইন্টারনেট ছড়িয়ে পড়াটা। ইফ ইউ লুক এট আফ্রিকা, only 39.3% people are covered by internet or get internet, have the facility to use internet.
এশিয়াতে সেটা 55.1%। মিডল ইস্ট ওদের যেহেতু পয়সা আছে, ওরা এখন 70.2%। ওশেনিয়া অঞ্চল যেখানে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মনে হবে যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এত ধনী হলে 67% কেন, কিন্তু সেখানে অনেকগুলা দ্বীপ দেশ আছে, ফিজি, ভানুয়াতু, আরো অনেক রকম। এইটা কিন্তু ওইসব দেশের কারণে পিছিয়ে গেছে অঞ্চলটা। এবং সবচেয়ে ভালো অবস্থা আছে নর্থ আমেরিকা, যেখানে আছে ইউনাইটেড স্টেটস, কানাডা, মেক্সিকো, আর ওই ওয়েস্ট ইন্ডিজের দ্বীপগুলা, এগুলা। এখানে দেখা যাচ্ছে 94% পিপল ইন্টারনেট ফ্যাসিলিটিস পায়। তারপরে আছে ইউরোপ, যেখানে 87% লোক ইন্টারনেট ফ্যাসিলিটিস পায়। মিডল ইস্ট এশিয়ার মধ্যেই, কিন্তু সেটাকে একটা আলাদা অঞ্চল করে দেখলে দেখা যাচ্ছে সেখানকার মানুষ ইন্টারনেট ফ্যাসিলিটিস অনেক বেশি পাচ্ছে। এখন আমরা দেখবো the various components of digital divide. ডিজিটাল ডিভাইডের বিভিন্ন উপাদান অংশ। ডিজিটাল ডিভাইডকে ভাগ করলে আমরা কি পাই? এক নম্বরে হচ্ছে ফিজিক্যাল অ্যাক্সেস। কি সেটা? It involves the distribution of ICT devices per capita. Individuals need to obtain access to computers, broadband internet connections and networks in order to access the internet. It also involves power supply and other infrastructural facilities. আমরা ডিজিটাল ডিভাইড এর ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি সমস্যা দেখি, ডিজিটাল ডিভাইডের যে রূপটা আমাদের সামনে বেশি করে প্রতিভাত হয়, সেটা হচ্ছে অ্যাক্সেস নাই, কম্পিউটার নাই। মানে তোমার যদি কম্পিউটারে না থাকে তাহলে তুমি কম্পিউটার শেখার সুযোগ পাবে কোথায়? ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন নাই, ফ্যাসিলিটি, ইনফ্রাস্ট্রাকচার নাই, নেটওয়ার্ক খারাপ। এই সমস্ত কিছু হচ্ছে ফিজিক্যাল দিকটা। কাজেই ডিজিটাল ডিভাইডের আমাদের একটা বড় কম্পোনেন্ট হচ্ছে, ওয়ান অফ দ্য মেইন কম্পোনেন্টস হচ্ছে যে আমাদের ফিজিক্যাল অ্যাক্সেসের অভাব আছে। ফিজিক্যাল অ্যাক্সেস বলতে ভৌত যে সুবিধাগুলো, আমার কম্পিউটার নেই, আমার নেটওয়ার্ক নাই, ইন্টারনেট কানেকশন নাই, এই সমস্ত কিছু মিলে হচ্ছে আইসিটি যে গ্যাজেট গুলো, ডিভাইস গুলো, একটা মোবাইল ফোন নাই, এই জন্য আমি ক্লাস করতে পারছি না। এই সমস্ত কিছু হচ্ছে ফিজিক্যাল অ্যাক্সেসের অংশ। ক্লিয়ার? আর প্রমাণ? জি স্যার। গুড। তাহলে ডিজিটাল ডিভাইডের একটা প্রধান অংশ, একটা প্রধান রূপ হচ্ছে কম্পিউটার নাই, নেটওয়ার্ক নাই, মানে ফিজিক্যাল যে ডিভাইস গুলো, আমার যে ফ্যাসিলিটিসটা। দুই নম্বর হচ্ছে পয়সা নাই। প্রথমটা হচ্ছে ডিভাইস নাই, কম্পিউটার নাই, নেটওয়ার্ক নাই, দ্বিতীয় হচ্ছে পয়সা নাই। The cost of ICT devices, data applications, technicians and training. Necessary software maintenance and infrastructure also require ongoing financial support. এর মধ্যে কি আছে? আইসিটি ডিভাইস কেনার পয়সা, ডেটা কেনার পয়সা, কারো হেল্প নেওয়ার পয়সা, ট্রেনিং নেওয়ার পয়সা, এগুলো আমার নাই। এটাও ডিজিটাল ডিভাইডের একটা রূপ। এবং এবং এই জন্য যে সফটওয়্যার কিনতে হয়, মেইনটেনেন্সের যে খরচ, অবকাঠামোগত যে খরচ, সব কিছু আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগে। সেই ফাইন্যান্সিয়াল সাপোর্টটা যদি না থাকে তাহলে তো ডিজিটাল ডিভাইড পার হতে পারবো না। তাহলে প্রথমত ছিল কি, এলাকায় ইন্টারনেট ফ্যাসিলিটি নাই, আমার ঘরে কম্পিউটার নাই, সেটা পয়সার জন্য তোমার অন্য কোনো কারণ হতে পারে, মানে আমার ফিজিক্যাল, আমার একটা মোবাইল ফোন নেই। আর দ্বিতীয়ত হচ্ছে আমার টাকা, টাকা নাই বলে আমার আশেপাশে সব আছে কিন্তু আমি সেগুলা অ্যাভেল করতে পারি, আমি দরিদ্র। তিন নাম্বারটা হচ্ছে সোশিও ডেমোগ্রাফিক অ্যাক্সেস। এটা কি? বিভিন্ন দেশে দেখা গেছে বিভিন্ন শ্রেণী গোষ্ঠীর লোক, একটা দেশ হয়তো উন্নত, কিন্তু সেই দেশেরই কোনো একটা শ্রেণী ডিজিটাল বৈষম্য ভুগছে। তারা কারা? ধরো নর্থ আমেরিকাতে ব্ল্যাক, এশিয়ান, হিস্পানিক, এই মানুষগুলা তারা হোয়াইট পিপলদের মতো এত ফ্যাসিলিটিস পায় না। তাহলে দেখা যাচ্ছে জাতিগত, জনসংখ্যাগত, বর্ণগত একটা বৈষম্য আছে, নারীরা পিছিয়ে আছে। তুমি দেখো বুয়েটে যখন স্টুডেন্টের তালিকা দেখো, তখন দেখবে যে এখানে হয়তো 30% নেই পড়ছে। এটা ইদানিং আরো বাড়ছে, সামনের দিকে অতীতে আরো অনেক কম ছিল। কজন নারী পাইলট হচ্ছে, চ্যালেঞ্জিং এই সমস্ত পেশাতে আসছে। তো এইখানে কি দেখা যাচ্ছে, একটা বৈষম্য সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে যে সোশিও ডেমোগ্রাফিক অ্যাক্সেস। ডিফারেন্ট সোশিও ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স ফস্টার অর লিমিট আইসিটি অ্যাক্সেস এন্ড ইউসেজ। বলছে মানুষের জাতি, বর্ণগত বৈশিষ্ট্যের কারণেই অনেক সময় সে এগিয়ে যায় অথবা পিছিয়ে যায় এই আইটি অ্যাক্সেসের ক্ষেত্রে, আইটি ইউজের ক্ষেত্রে। এছাড়া এডুকেশনাল লেভেলস, ইনকাম এন্ড এজ আর থ্রি পাওয়ারফুল ভেরিয়েবলস ইন দিস রিগার্ড। এক্ষেত্রে তোমার শিক্ষাগত যোগ্যতা কি, সেটা একটা বড় জিনিস। তুমি অশিক্ষিত হলে ন্যাচারাল অ্যাক্সেস কম হবে, কারণ তুমি তো কিছু বুঝতে পারবে না। তোমার ইনকাম কত, সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এবং তোমার বয়স, যারা অনেক বয়সের তারাও কিন্তু বলে যে আমরা আইটি কম বুঝতে পারি, কিন্তু যারা কম বয়সের তারা খুব দ্রুত এটা ক্যাপচার করতে পারে। জেন্ডার এন্ড রেস, জেন্ডার এবং বর্ণ, সেটি সাদা না কালো, এইসব জিনিসও একটা ইম্প্যাক্ট আছে কতটুকু আইসিটিতে অ্যাক্সেস নেওয়া যাচ্ছে বা নেওয়া যাচ্ছে না।
কগনিটিভ অ্যাক্সেস। আমরা জানি যে কগনিশন মানে হচ্ছে নলেজ। কিছু কিছু মানুষের কোনো কিছুকে ক্যাপচার করা, বোঝার সে ক্ষমতাটা কম থাকে, কগনিশন লেভেলটা কম থাকে। ন্যাচারালি কম্পিউটার টেকনোলজিকে সে যদি প্রোগ্রামিং শিখতে চায়, তার ওই যে জ্ঞানগত সক্ষমতা যদি কম থাকে তাহলে সে পারবে না। এজন্য বলছি ইন অর্ডার টু ইউজ কম্পিউটার টেকনোলজি এ সার্টেন লেভেল অফ ইনফরমেশন লিটারেসি ইজ নিডেড। একটা নির্দিষ্ট পর্যায়ে তথ্য সাক্ষরতা আমাদের প্রয়োজন হয়। ফার্দার চ্যালেঞ্জেস ইনক্লুড ইনফরমেশন ওভারলোড। এছাড়া আরো চ্যালেঞ্জ আছে, যেমন তথ্য ওভারলোড, ইনফরমেশন বেশি বেশি, ইনফরমেশন এক্সপ্লোশন, এত বেশি ইনফরমেশন যে আমার কোনটা লাগবে আমি বুঝতে পারছি না, এবং রিলায়েবল ইনফরমেশন খুঁজে বের করার ক্ষেত্রে আমাদের দক্ষতার অভাব, এটাও হচ্ছে সমস্যা। Intellectually challenged people need special support for using ICT facilities. Intellectually challenged people কারা? যাদের বুদ্ধি শুদ্ধি কম, ইন্টেলেক্ট কম, লো লেভেল অফ ইন্টেলেক্ট থাকে, সে লোকগুলো ICT ফ্যাসিলিটিস সহজে আয়ত্ত করতে পারে। ইনস্টিটিউশনাল অ্যাক্সেস, এগুলো কি পড়ছে? এই অ্যাক্সেস গুলো, এগুলো হচ্ছে সব কম্পোনেন্টস। ডিজিটাল ডিভাইডকে ভাঙলে আমরা যে সমস্যাগুলো পাই তার মধ্যে দেখা যাচ্ছে যে ফিজিক্যাল অ্যাক্সেসের সমস্যা থাকতে পারে, পয়সার ক্ষেত্রে সমস্যা থাকতে পারে, সে কোন জাতি ধর্ম বর্ণ থেকে এসেছে সেটার ক্ষেত্রে একটা বাধা হতে পারে, তার বুদ্ধি, তার কারো কারো আছে খুব দ্রুত যে কোনো কিছুকে করতে পারে, বুঝে ফেলতে পারে, সেইটা যদি না থাকে তাহলেও সেটা একটা সমস্যা। ইনস্টিটিউশনাল অ্যাক্সেস, এটা হচ্ছে শেষটা। Also, the number of users are greatly affected by whether access is offered only through individual homes or whether it is offered through schools, community centers, libraries, regional institutions, cyber cafes, or post offices, especially in poor countries where computer access at work or home is highly limited. বিশেষ করে দরিদ্র দেশগুলোতে যদি দেখা যায় যে মানুষ শুধু বাড়ি থেকেই নিজস্ব কম্পিউটার ব্যবহার করেই ইন্টারনেটে অ্যাক্সেস নিতে পারবে বা কম্পিউটার ব্যবহার করতে পারবে, তাহলে অনেক মানুষের সেটা অ্যাফোর্ড করতে পারবে না। কিন্তু সেই সব দেশে যদি প্রাতিষ্ঠানিক ভাবে মানুষকে, যেমন একটা গ্রামে একটা আমাদের যেমন 4,500 ইউনিয়ন ডিজিটাল সেন্টার আছে প্রত্যেক ইউনিয়ন, তাহলে তার বাড়িতে কম্পিউটার নাও থাকতে পারে গ্রামের একটা মানুষের, সে ওখানে গিয়ে এটা ব্যবহার করবে। এর উপরে প্রাতিষ্ঠানিক ভাবে অ্যাক্সেস দেওয়াটাও ডিজিটাল ডিভাইড দূর করার সহায়তা করতে পারে, এবং ডিজিটাল বৈষম্যের একটা কারণ যদি ইনস্টিটিউশনাল ফ্যাসিলিটিস না থাকে। একটা সাইবার ক্যাফে, একটা লাইব্রেরিতে, আমেরিকার 99% পাবলিক লাইব্রেরিতে ফ্রি ইন্টারনেট অ্যাক্সেস আছে, লিমিটলেস, যতক্ষণ চাও। তো এটা কি? একটা ইনস্টিটিউশনাল অ্যাক্সেস, যে যার বাড়িতে কম্পিউটার নাই, যে ভাসমান, সে গিয়ে ওখানে ইন্টারনেট ব্যবহার করতে পারবে, কম্পিউটার ব্যবহার করতে পারবে। কাজে বিশেষ করে দরিদ্র দেশগুলোতে ডিজিটাল বৈষম্যের আরেকটা ধরন হচ্ছে ইনস্টিটিউশনাল অ্যাক্সেসের সুযোগ নাই, থাকলে ভালো হতো। তোমরা কি 5টা বুঝতে পারলে? ফিজিক্যাল, ফাইন্যান্সিয়াল, সোশিও ডেমোগ্রাফিক, কগনিটিভ এবং ইনস্টিটিউশনাল। কেউ না বুঝলে এটা বলো, কারণ আমি জিজ্ঞেস করবো প্রশ্ন। তাহলে আমরা আরেকবার, হ্যাঁ বলো। স্যার আমাদের দেশের কথা চিন্তা করলে স্যার এখানে তো মিলিয়ন মিলিয়ন এক্সাম্পল আছে এরকম ডিভাইডের। হ্যাঁ, ভীষণ। এবং আমরা যে 5 ধরনের বলছি, বাংলাদেশের সব 5 ধরনেরই একই সঙ্গে আছে। ফিজিক্যাল অ্যাক্সেসের সমস্যা, কোনো কোনো, ধরো আমার কম্পিউটারই নাই, এটা তো একদম সহজে বোঝা যায়। তারপর হচ্ছে যে মানুষ, হ্যাঁ বলো। ইভেন দেখলাম যে স্যার ডাবির একজন প্রফেসর, তিনি সেদিনকে একটা পোস্ট করেছেন, জাপানিজ স্টাডিজ বিভাগের একজন প্রফেসর, যে তিনি কক্ষ পেয়েছেন কিন্তু কম্পিউটার পড়াতে পারেননি। আনসারুল আলম হচ্ছে আমার একই এলাকার লোক। এটা তো জি স্যার, এটা তো স্যার একটা মানে বৈষম্য। হ্যাঁ হ্যাঁ, উনিও তাহলে একটা ডিজিটাল ডিভাইডের শিকার হচ্ছে, তাই তো? স্যার শুধু উনি না, বাংলাদেশে তো বেশিরভাগ মানুষই যেমন সোশিও ডেমোগ্রাফিক অ্যাক্সেসটা, যেমন এই যে আমরা অনলাইন ক্লাসের সময় আসলে বুঝতে পারতেছি যে প্রত্যন্ত অঞ্চলে ওদের আসলে নেটওয়ার্কের কত সমস্যা, যতটা আসলে আমরা ঢাকায় পাইতেছি মানে অনলাইন অ্যাক্সেস। আমরা ঢাকা, চিটাগং বড় বড় শহরের বাইরে গেলে আমরা সমস্যার সম্মুখীন। হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়ায় মেবি সোশ্যাল ডেমোগ্রাফিক প্রবলেমটা সবচেয়ে বেশি, আরো বেশি, আরো বেশি, কারণ আমাদের তো এত জাতপাতের ব্যবধান নাই। আচ্ছা, আমি একটা কথা বলি, ওই অপ্রাসঙ্গিক গুলো বলি, ওই যে ওই শিক্ষকের কথা, ওই যে রুমের কথা কি বলেছিলেন? হ্যাঁ, রাকিব না, উনি কি বলেছেন? উনি কত বছরের রুম পেয়েছেন একটা? উনি অধ্যাপক হওয়ার পরেও মেবি কিছু ডিলে হয়েছে রুম পাওয়ার জন্য। উনি রুম পাওয়ার জন্য না একক রুম? একক রুম সম্ভবত। একক রুম উনি রুম পেয়েছিলেন স্যার একক রুম পায়নি হয়তোবা। হ্যাঁ। অধ্যাপকরা তো স্যার সবাই মেবি একক রুম পায় এবং কম্পিউটার ফ্যাসিলিটিস পায়। আচ্ছা, আমি সরি, আমি একটা ফোন এসেছে, হ্যালো।
ক্লাসে আমি 11টায় ফোন করি। ওই ইয়াতে ন্যাশনাল বুক সেন্টার, জাতীয় গ্রন্থকেন্দ্রে। আমি জি আমি ভাইবা দিয়ে গেছি। আপনি না না না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমার নাম কাজী মোস্তাক ছিল। আমি একটা ক্লাসে আছি, আমি একটু পরে ফোন করি। হ্যালো। জি জি স্যার। স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, সরি সরি, তোমরা আমার কনভারসেশন শুনতে পেয়েছো। আমি অচেনা নাম্বার থেকে ভাবলাম যে এটা কোনো ইম্পর্টেন্ট কিছু হবে। আমাকে বলছে আমি যে চাকরির ইন্টারভিউ দিয়ে গেছি, আমাকে আবার নাকি ওখানে যেতে হবে। আমি বললাম যে আমি তো ইন্টারভিউ দিইনি। আচ্ছা, হোয়াট এভার। ওই যে উনি যে বললেন, এটা আসলে হি ইজ ভেরি ফরচুনেট। কারণ হচ্ছে যে আমাদের টোটাল ডিপার্টমেন্টের আউট অফ 16 টিচার্স অনলি 1 পার্সন যিনি অলরেডি রিটায়ারমেন্টে চলে গেছেন, এলপিআর চলে গেছেন, ডক্টর এস এম মান্নান। উনি শুধু সিঙ্গেল রুমে বসান। আরে আমাদের তো রুমই নাই, উনি তো সিঙ্গেল রুমের কথা বলছেন। এমন শিক্ষক যিনি আজকে 10-12 বছর আগে জয়েন করেছেন, তিনি এখনো বসার সিঙ্গেল ডাবল ট্রিপল কোনো কিছুতে বসার জায়গা পান না। কাজে ওনার ওই পোস্টটা পড়ে আমি হাসলাম। কারণ হচ্ছে আমরা তো ওনার চেয়ে তারা অনেক বেশি বৈষম্য শিকার। উনি সিঙ্গেল রুম খুঁজছেন, উনি তো আমারও পরে জয়েন করেছেন। আমি তো সিঙ্গেল রুমের স্বপ্ন দেখার সাহস পাই না। রুম যে একটা আছে কারো যৌথ ভাবে, সেটাই তো অনেক বড় ব্যাপার। কাজে উনি আসলে বৈষম্য শিকার না, উনি নিজেকে নিজে বৈষম্য শিকার মনে করছেন। উনি যদি বৈষম্য শিকার হন, তাহলে আমরা কি, আমাদের যাদের আজকে 13 বছরে যে একটা বসার জায়গা পায় নাই, ফলে ওনার ওটা হচ্ছে একটা দুঃখ বিলাস। ওটা মডার্ন ল্যাঙ্গুয়েজ, ওই ইনস্টিটিউট মডার্ন ল্যাঙ্গুয়েজে বসে করা যায়। ওনারা তো ইউনিভার্সিটি মেইন স্ট্রিমের অবস্থাটা বুঝতে পারেন না। ওনারা তো নিজস্ব একটা ভবনে আলাদা করে বসেন, তাই না? তো ফলে উনি আসলে বৈষম্য শিকার না, উনি নিজেকে মনে করছেন বৈষম্য শিকার। উনি অনেকের চাইতে, উনি আমার পরে জয়েন করে উনি সিঙ্গেল রুম পেয়েছেন, আমি কোনোদিনই পাবো না, তাই না? এখন বলো উনি বৈষম্য শিকার কিনা ওই অর্থে? স্যার অন্যান্য ডিপার্টমেন্টে স্যার বিশেষ করে আমি সমাজবিজ্ঞানে দেখলাম যে যারা অধ্যাপক আছে সবার জন্য স্যার পার্সোনাল রুম। কারণ হচ্ছে এগুলো এগুলো হচ্ছে অনেক পুরনো ডিপার্টমেন্ট এবং অনেক প্রভাবশালী ডিপার্টমেন্ট। সেই হিসাবে তো আমরা অনেক পরের, যত পরে ডিপার্টমেন্টে একটা সাবজেক্ট আসবে তার জন্য ফ্যাসিলিটিস কম থাকবে, কারণ অন্যরা বড় বড়, অন্যরা সবাই পুরনোরা সবাই সব ফ্যাসিলিটিস নিয়ে নিয়েছে। যাই হোক, আমি ওনাকে বৈষম্য শিকার মনে করি না। এটা জাস্ট প্রসঙ্গক্রমে ও বললো এই জন্য, আদারওয়াইজ এটা তো এখানে অপ্রাসঙ্গিক। ঠিক আছে, আমরা তাহলে কি এগিয়ে যাই নাকি? জি স্যার। থ্রি স্টেজেস অফ ডিজিটাল ডিভাইড। তোমরা অলিম্পিক একটা ইভেন্ট দেখেছো যেখানে সামনে প্রতিবন্ধকতা থাকে, সেটা পার হয়ে দৌড়াতে হয়, সেটার নাম কি জানো না তোমরা? কেউ কি জানে? সেটার নাম হচ্ছে হার্ডলস রেস। হার্ডলস শুনেছ? জি স্যার, হার্ডল যে রিলে দৌড় আছে স্যার। আমি রিলের কথা বলিনি, আমি স্যার কি বলছি, এরকম রিলে আছে স্যার, হার্ডল আছে। হ্যাঁ সে তো আছে। যে একটা পয়েন্টের কথা জিজ্ঞেস করেছে, ওটা না বলে চলে গেছে আবার অন্য আরেক দিকে। সে যে হার্ডলস কথাটা আমাকে আগে বলতে পারে না, সেটা কিন্তু খেয়াল করছে না। তুমি কি হার্ডলস আমাকে আগে বলেছো না আমি হার্ডলস বলেছি? এটা কে, তানজিদ? না স্যার, বললাম স্যার হার্ডলস দৌড়, রিলে দৌড় এরকম। আমি আমার কথা আগে শুনো, দেখো আমাদের প্রবলেম গুলা দেখো। স্যার আমি নেটওয়ার্ক বলি- এর জন্য স্যার বুঝতে পারি। এবার হয়ে গেছে নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা ঠিক আছে তানজিদ, আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বলছি আর কি। রাকিব, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, আমি শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আমি তোমার মাধ্যমে তানজিদের উদ্দেশ্যে বলছি। ওর যেহেতু একবার নেটওয়ার্ক সমস্যা, একবার কগনিটিভ সমস্যা। আমার একটা স্পষ্ট প্রশ্ন ছিল এখানে 50 জন স্টুডেন্টের উদ্দেশ্যে। সেটা হচ্ছে প্রতিবন্ধকতা সামনে থাকে, সেটা পারবে দৌড়াতে, এই দৌড়টার নাম তারা জানে কিনা? নোবডি স্পোক, নোবডি গেভ মি এনি রেসপন্স। কেউ একটা কথা বলে না, জানে না, জানতে হওয়ার কোনো কথা নাই দুনিয়াতে। আমি বহুত কিছু জানি না, এটা ছোট ব্যাপার। তখন আমি বলে দিলাম হচ্ছে হার্ডলস রেস। সাথে সাথে কেউ একজনের মনে হলো যে তাহলে আমার এখন একটু নলেজ দেখাতে হবে। সে কিন্তু হার্ডলস রেস বলতে পারে নাই। তখন সে বললো হ্যাঁ এরকম তো রিলে রেস আছে, এই আছে। মানে সে বলতে চাচ্ছে হার্ডলস এর মধ্যে রিলেরও একটা ব্যাপার আছে। হার্ডলস পার হয়ে পরে আরেকজনের কাছে দিলে সে, মানে এটা হচ্ছে তাহলে লম্বা আরো 800 মিটার বা এরকম। কিন্তু এইটা আমাকে, এটা আমরা কেউ ইফাকে আলোচনা খেয়াল করলাম না যে হার্ডলস কিন্তু আমরা কেউ বলতে পারি না। এবং আমি বলছি না যে এটা না বলতে পারলে জীবন ব্যর্থ হয়ে যাবে। তোমরা অনেক কিছু জানা যাবে যেটা আমি জানি না, বলতে পারবো না।
কিন্তু তখন বলতে হবে যে হ্যাঁ হার্ডলস আমি ভুলে গিয়েছিলাম, তখন ওই রিলের এক্সাম্পল লাইনে খামাকা শাখা প্রশাখা বিস্তারিত করার কোনো দরকার নেই। সরি স্যার। না ঠিক Sorry. আছে, না এটা সব ক্লাসে আমি দেখতে ওই জন্য বললাম, এটা 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 আমাদের সবার মধ্যেই আছে। তো যাই হোক, এটা ছোট ব্যাপার। হার্ডল স্ট্রেস, এখানে আমি হার্ডল স্ট্রেসের কথা কেন বললাম, যে ডিজিটাল ডিভাইড পার হতে গেলে আমার সামনে কতগুলো বাধা আছে, 3টা হার্ডলস আছে, 3টা প্রতিবন্ধকতা আমার সামনে দিয়ে আছে, ওগুলো পার হয়ে যেতে হবে। আমি এই যে পাহাড়ের উপর সুন্দর সুন্দর ঘর, এখানে যাব, 3টা বাধা আছে, 3টা দেয়াল আছে, দেয়ালগুলা হচ্ছে ডিজিটাল ডিভাইড, এগুলো ভাঙতে হবে। আমার প্রথম বাধা হচ্ছে ইকোনমিক ডিভাইড, পয়সাই নেই। পয়সা না থাকলে চারপাশে হাজার হাজার সুন্দর সুন্দর গ্যাজেট, আমারও তো একটা আইফোন কেনার ইচ্ছা হয়, আইফোন ভালো লাগে সবার কাছে দেখি, আই ক্যানট অ্যাফোর্ড অ্যান আইফোন বিকজ ইট ইজ ভেরি এক্সপেন্সিভ। ম্যাক কম্পিউটার, এই যে আমার সামনে একটা ডেল ল্যাপটপ, আমারও তো একটা ম্যাক কম্পিউটার অ্যাপেলের ইউজ করার ইচ্ছা হয়, কিন্তু সেটা অনেক এক্সপেন্সিভ। তাহলে দেখা যাচ্ছে আমার কম্পিউটার কেনার পয়সা নেই, তা আমি ডিজিটাল ডিভাইড তো ইউজের দিকে ইয়ে করতে পারবো না। আমি অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখে ফেললাম, আমার এমন কগনিটিভ লেভেল, বুদ্ধিবৃত্তিক লেভেল, যে আমি ইন্টারনেট দেখে দেখে বহু কিছু শিখে ফেললাম, কিন্তু আমার পয়সা নেই। তাহলে আমার প্রথম বাধাই হচ্ছে যে ইকোনমিক ডিভাইড। ইকোনমিক লিমিটেশনস ক্রিয়েট the most widespread form of digital divide. Most people, even if they are aware of the importance of ICT, cannot manage enough money to spend it on computers or internet connection. বলছে আমাদের প্রথম বাধাটা ডিজিটাল ডিভাইডের ক্ষেত্রে অতিক্রম করার ক্ষেত্রে হচ্ছে আমাদের পয়সা, ইকোনমিক সমস্যা। বেশিরভাগ মানুষ তারা আইসিটির ইম্পর্টেন্স সম্বন্ধে অবগত বা অবহিত হলেও পয়সা নাই যাতে করে সে কম্পিউটার বা ইন্টারনেট কানেকশন অ্যাফোর্ড করতে পারে। ক্লিয়ার? প্রথম দেয়ালটা হচ্ছে ইকোনমিক ডিভাইড। রাকিব ক্লিয়ার? জি স্যার। স্যার ক্লিয়ার, বাট স্যার আপনি যেমনটা বললেন যে আইফোন বা ম্যাক থাকলেই যে ডিজিটাল অ্যাক্সেসটা পাওয়া জি যাবে, স্যার স্যার। এটা তো এরকম না। মানে আমার অলটাউন থাকুক, কিন্তু স্যার আমি তো ডিজিটাল অ্যাক্সেস পাচ্ছি। না 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 না, শুধু অ্যাক্সেসের কথা এখানে হচ্ছে না। মানুষ চাইলে কিন্তু সবাই একটা বেসিক লেভেলের কম্পিউটার কিনেই সন্তুষ্ট থাকবে। ডেফিনেটলি খুব এক্সপেন্সিভ ডিভাইসে ফ্যাসিলিটিসও বেশি থাকে, তাহলে সে যদি ওই ফ্যাসিলিটিস গুলো ব্যবহার করতে চায়, যেমন খুব স্মুথ অপারেশন করছে, স্মুথ কাজ করছে, সে সেটা পাচ্ছে না, তো সেটা কি তার অপরাধ? সে পয়সা থাকলে সেটা করতে পারত। পৃথিবীর সমস্ত ডিভাইস তো একই রকম কাজ করে না। একটা হচ্ছে বেসিক অ্যাক্সেস, সেটা বুঝলাম, কিন্তু আমি তো আরো উপরের লেভেলের অ্যাক্সেস চাই। অ্যাক্সেস বলতে উপরের লেভেলের ফ্যাসিলিটিস চাই, সেটা তো পেলাম না। সেজন্য আমি আরো ভালো গ্যাজেট চাইতে পারি, এটা আমার গণতান্ত্রিক অধিকার, কিন্তু টাকা নেই বলে পাচ্ছি না। হ্যাঁ বলো। ওইটা তো স্যার মূলত স্যার পণ্যের প্রতি আকর্ষণ, ব্র্যান্ড ইমেজের জন্য মানুষ করে থাকে। না না না, এটা ঠিক না, এটা ঠিক না, এটা ফালতু কথা। না স্যার, সবার ফ্যাসিলিটি তো অবশ্যই আছে, কারণ ডুয়েল ল্যাপটপ যদি কেউ ব্যবহার করে 1 ঘন্টা পরে আর ব্যবহার করতে পারবে না। না না, শোনো আমি বলি একদম বেসিক একটা, ধরো এই ফোন, আই হ্যাভ গট এ ফোন ইন ফ্রন্ট অফ মি, এটা স্মার্টফোন না, এটা আনস্মার্টফোন মনে করো। তো তুমি বললা যে আপনি তো ফোন একটা পাইছেন, আপনার আর কি দরকার, আপনি স্মার্টফোন করেন কেন? আসলে এগুলো সব একই জিনিস, এগুলো ব্র্যান্ডিং এর ব্যাপার, এগুলো সব জাঁকজমক। আসলে তো তা না। ডেফিনেটলি স্মার্টফোন, আমি যেটা কথা বলছি সেটাতে, এই যে আমি যে ডেল ল্যাপটপটা, এটার দাম হচ্ছে ধরো অ্যারাউন্ড 48,000 টাকা, কিন্তু একটা ম্যাক যদি কিনতে আমার 1 লাখ টাকা খরচ করতে হবে। তুমি কি মনে করো যে আমার ডেলটার আর ওটার পারফরমেন্স সমান হবে? বলো, সমান হবে কিনা? স্যার তারপরে তো অ্যাপেলে তো আপনার প্রাইভেসি অনেক বেশি। হ্যাঁ, সমান হবে না, প্লাস এটা আমি কাজ করে অনেক বেশি আনন্দ পাবো। তো এই যে আমাকে এখন একটা ধাক্কা দিয়ে দিয়ে কাজ করতে হচ্ছে, আমি একটা বৈষম্য শিকার হচ্ছি না? পয়সা থাকলে আমি ওটা কিনতে পারতাম, তখন আমি সেই বৈষম্য শিকার হতাম না। এটাও আরো উপরের লেভেলে একটা বৈষম্য। কাজে শুধু একটা বেসিক লেভেলের একটা ফ্যাসিলিটি পেলেই তোমার সমস্যা সমাধান। তুমি হ্যাঁ প্রথম ধাপটা অতিক্রম করলে, কিন্তু এক সময় তোমার ইচ্ছা হবে তুমি এটা থেকে আরো আপডেট করো। এটা বুঝতে পেরেছো? স্যার, জি স্যার। আমরা এই ইকোনমিকের এই বিষয়টা আগেও পড়ে আসলাম না, তাহলে এটা আবার এক্সট্রা করে কেন? ওই পড়েছে। কম্পোনেন্টস এর মধ্যে না, না, আমরা না, এগুলো এগুলো আজ হচ্ছে করে করলাম। কম্পোনেন্ট হচ্ছে, তুমি যদি ডিজিটাল ডিভাইডকে ভাঙো তাহলে তুমি 5টা টুকরা পাও, 5টা টুকরাকে জোড়া দিলে ডিজিটাল ডিভাইড হয়। সেই 5টা টুকরা ছিল নলেজ, পয়সা, জিনিস মানে ডিভাইস, প্রতিষ্ঠান এবং সোশিও ডেমোগ্রাফিক অ্যাক্সেস, মানে তুমি কোন জাতি ধর্ম বর্ণ সেখান থেকে, মানে 5টা গ্রুপ, সেটা একটা। আর এটা হচ্ছে ডিজিটাল ডিভাইডের পথে বাধা। আমি ডিজিটাল ডিভাইড অতিক্রম করতে, কাজে ইকোনমিকের কথা কিন্তু বারবার আসবে, এরপরেও আসবে, সামনেও আসবে, কারণ ডিজিটাল ডিভাইড অতিক্রম করতে গেলে, ডিজিটাল ডিভাইডকে ভাঙলেও তুমি টাকা নেই ওই জিনিসটা পাবা, ডিজিটাল ডিভাইডের মধ্যে বাধাকে দেখতে গেলেও টাকা নেই সেই জিনিসটা পাবা, এই কারণে ইকোনমিক ডিভাইড এসেছে। আচ্ছা, আমি ইকোনমিক ডিভাইড পার হয়ে গেলাম, ওই দেয়ালটা পার হয়ে গেলাম, মানে আমি পয়সার সমস্যা সমাধান হলো,
আমার এখন প্রচুর পয়সা আছে, এবং যা খুশি যে কোনো কিছু ডিভাইস কিনতে পারি। এবার আরেকটা বাধা আমি সামনে পেলাম, ইউজেবিলিটি ডিভাইড। এটা কি জিনিস? Sometimes technology is so complicated that many people cannot use a computer even if they got one for free. যে অনেক সময় প্রযুক্তি এতই জটিল যে অনেক মানুষ কম্পিউটারটাকে যদি ফ্রিও দেওয়া হয় তাহলে সেটা ইউজ করতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে তার ওই লেভেলটা কম। দিস পিপল ক্যান ইউজ অনলি দ্য বেস, আসলে শেখারই আগ্রহ নেই হয়তো। These people can use only the basic features of computers but not the advanced features. এখানে ডি একটা হবে, advanced features না, advanced. Therefore they fail to get full benefits from it. ফলে আমি অ্যাডভান্সডটা ঠিক করে দিই। অ্যাডভান্সড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ফলে তারা আইসিটি থেকে ফুল বেনিফিট পায় না। ইকোনমিক ডিভাইড অতিক্রম করলো, they have got money now but they really cannot understand how a computer works. They cannot use the advanced features of a computer. ফলে তারা পুরোপুরি বেনিফিট পায় না। এটা হচ্ছে ইউজেবিলিটি ডিভাইড, তার জন্য এটা পুরোপুরি ইউজেবল হলো না। তাহলে প্রথম বাধা অতিক্রম করেছি, আবার দ্বিতীয় বাধার সামনে পড়লো, সেটা হচ্ছে আমি ইউজ করতে পারি না বা কম পারি। এবার আমি সেটাও অতিক্রম করে গেলাম, আমি ইউজও ভালো করতে পারি। এখন দেখা যাচ্ছে এম্পাওয়ারমেন্ট ডিভাইড। বলছে খেয়াল করে, জিনিসটা খেয়াল করো। In social networks and community systems, about 90% of users do not contribute. 9% contributes sporadically, and a tiny majority of 1% accounts for most contributions. সোশ্যাল নেটওয়ার্কে যদি আমরা যাই, আমাদের সমস্ত লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ব্লগ, কমিউনিটি মিলে যে আইসিটি ফ্যাসিলিটিস গুলো ইউজ করে বা কমিউনিটি তৈরি করে, সেখানে দেখা যাচ্ছে 97% ইউজার্স কোনোদিন একটা লাইনও লেখে, কোনো কন্ট্রিবিউট করে না, তারা খালি এগুলো দেখে, পড়ে। 9% contributes sporadically, মানে হচ্ছে মাঝে সাঝে, occasionally। আরে only 1%, tiny একটা মাইনরিটি, এরাই কিন্তু বেশিরভাগ কন্ট্রিবিউশন। 90% লেখালেখি, কন্ট্রিবিউশন, রিঅ্যাকশন এরাই দিচ্ছে, 90% খালি দেখছে। এইটা হচ্ছে ক্ষমতায়নের বৈষম্য, এম্পাওয়ারমেন্ট ডিভাইড আর পার্টিসিপেশন ইনইকুয়ালিটি। পার্টিসিপেট করার ক্ষেত্রে বৈষম্য, which held constant for all the years of internet growth. এবং ইন্টারনেট গ্রোথের এতগুলো বছরে এই জিনিসটা it held constant, মানে এটা একই রকম রয়ে গেছে। এখনো 90% হচ্ছে শুধু প্যাসিভ, খালি দেখে, আর 3-4-5% কন্ট্রিবিউট করে। তাহলে ক্ষমতায়ন ঘটে নাই। পয়সা আছে, ইউজও করতে পারি, কিন্তু আমি কন্ট্রিবিউট করছি না। আমি একটা ব্লগ তৈরি করি না, আমি একটা ওয়েবসাইট তৈরি করি না, আমি কোনো ইমপ্যাক্ট ফেলছি না। এটা হচ্ছে এম্পাওয়ারমেন্ট ডিভাইড। তাহলে স্যার মাত্র 1% এর কন্ট্রিবিউশন আমাদের যে পরিমাণ আসে, যদি 90% করতো তাহলে তো অনেক বেশি, মানে ওভারলোড হয়ে যেত। হ্যাঁ, এই কথাটা সত্যি, এটা ঠিক আছে, আমরা প্রচুর করছি। আর 1% হয়তো এখন 3% হচ্ছে, কারণ এটা 10 বছর আগের দিয়ে। তবে এটা ঠিক যে আরো অনেক বেশি মানুষের করতে হবে। কেন করতে হবে? হ্যাঁ, এটার জন্য ইনফরমেশন এক্সপ্লোশন অনেক বেড়ে যাবে, কিন্তু আরো অনেক মানুষ যদি কন্ট্রিবিউট করে আমরা কোয়ালিটি কন্টেন্ট আরো বেশি পাবো। এখন কিন্তু সেই অর্থে কোয়ালিটি কন্টেন্ট নাই, মানে অনেক কম। আরো অনেক মানুষ যদি করে, ইনফরমেশন ওভারলোড হয়েছে, তখন কোয়ালিটি কন্টেন্ট খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে আমাদের জন্য। সেই চ্যালেঞ্জ সারা জীবন ধরে থাকবে। সেটার জন্য আমরা বলতে পারবো না যে 90% মানুষ এভাবে থাকবে। আমাদের ক্ষমতায়ন ঘটাতে হবে, কারণ এই 90%-এর মধ্যে এমন অসীম প্রতিভাবান মানুষ আছে যাকে জাগিয়ে তোলা গেলে আমরা এত বেশি সুবিধা পাবো, তখন ইনফরমেশন এক্সপ্লোশনের তুলনায় ম্লান হয়ে যাবে। আমরা 90% মানুষকে বাইরে রাখতে পারবো না, হোয়াট এভার হ্যাপেন্স। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, এবার আমরা আমাদের শেষ অংশে চলে এসেছি, সেটা হচ্ছে হাউ টু ব্রিজ দ্য ডিজিটাল ডিভাইড। আমরা ডিজিটাল বৈষম্যকে কিভাবে অতিক্রম করতে পারি। তাহলে আমরা ডিজিটাল ডিভাইডকে জানলাম। ডিজিটাল ডিভাইডের কম্পোনেন্ট আমরা ভাগ করলে, এটা ভাঙলে আমরা 5 ধরনের অ্যাক্সেস মিলে ডিজিটাল ডিভাইড দূর করা যায়। সেগুলো হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল, কগনিটিভ, সোশিও ডেমোগ্রাফিক, ইনস্টিটিউশনাল এবং প্রথমটা কি ছিল? ফিজিক্যাল অ্যাক্সেস। এই 5টা। তো এরপর আমরা দেখলাম যে ডিজিটাল ডিভাইড অতিক্রম করার ক্ষেত্রে বা জয় করার ক্ষেত্রে বাধা কি। আমাদের বাধা 3টি। একটা হচ্ছে পয়সা, একটা হচ্ছে ইউজ করতে পারার ক্ষমতা, আর একটা হচ্ছে কন্ট্রিবিউট করতে পারার ক্ষমতা, এম্পাওয়ারমেন্ট, ক্ষমতায়ন। এখন হচ্ছে লাস্ট পার্ট, সেটা হচ্ছে হাউ টু ব্রিজ ডিজিটাল ডিভাইড। যদি কোনো দেশ দূর করতে চায় তাহলে কোন কোন কাজগুলো করা উচিত। এই কাজগুলো সব দেশই করছে কম বেশি, কোনো কোনো দেশ বেশি সফল, কোনো কোনো দেশ কম সফল। আমাদের ডিজিটাল বাংলাদেশ ক্যাম্পেইনটাও টু ব্রিজ দ্য ডিজিটাল ডিভাইড। এই জন্য 4600 ইউনিয়ন পরিষদ সেন্টার, ইউনিয়ন ডিজিটাল সেন্টার করেছে সরকার, যাতে করে একেবারে সাধারণ মানুষের কাছে প্রযুক্তি পৌঁছে যেতে পারে। এক হচ্ছে ইকোনমিক গ্রোথ এনশিওর করতে হবে একটা দেশের। পয়সা আলটিমেটলি ইজ বিহাইন্ড এভরিথিং।
যে দেশগুলো অনেক ধনী সেসব দেশে ডিজিটাল ডিভাইড ন্যাচারালি অনেক কম, ন্যাচারালি। তাহলে ইকোনমিক গ্রোথ, countries with a stronger economy have better and stronger ICT infrastructure and services. যে দেশগুলোর ইকোনমি শক্তিশালী সেই দেশগুলোর আইসিটি ইনফ্রাস্ট্রাকচার শক্তিশালী এবং ভালো। Unhindered economic growth paves the way for better and more equal opportunities for all to use various services of ICT. বলছে একটা দেশে যদি ক্রমাগত অর্থনৈতিক প্রবৃদ্ধি চলতে থাকে তাহলে মানুষ আরো বেশি ফ্যাসিলিটিস পাবে আইসিটি ক্ষেত্রে। আমাদের দেশ কিন্তু তার একটা এক্সাম্পল, আমরা কিন্তু আইসিটির ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি অর্জন করেছি। আমাদের আজ থেকে 20-25 বছর আগে কম্পিউটারের দাম অনেক বেশি ছিল, অনেক মানুষ এটা ইউজ করতে পারে। এখন কিন্তু কারো একটা কম্পিউটার থাকবে বাড়িতে, এটা কোনো আশ্চর্যের বিষয়। আমি জীবনে প্রথম কম্পিউটারে হাত দিয়েছি 1989 সালে, এসএসসি যে বছর পাস করেছিলাম ঢাকায় আসার পরে। এবং একটা কম্পিউটার অন করতে পারা এবং অফ করতে পারা, এটা আমার কাছে একটা খুবই মনে হচ্ছিল আমি বিশাল কিছু একটা করে ফেলি। সেটা আজ থেকে হচ্ছে 33 বছর 33 বছর আগে। সেই সময়ের সাথে তুলনা করলে আমরা এখন কোথায় চলে এসেছি, অনেক দূর চলে এসেছি। অলমোস্ট অল দ্য পিপল হ্যাভ গট মোবাইল ফোন, ইভেন স্মার্টফোন। কাজেই এটা ইকোনমিক গ্রোথের কারণে সম্ভব হয়েছে, মানুষ অ্যাফোর্ড করতে পারছে। তো ফলে যে দেশগুলোর ইকোনমি আরো স্ট্রং তারা তো আরো ভালো ভালো ডিভাইস অ্যাফোর্ড করতে পারছে। তাহলে আমাদের ডিজিটাল ডিভাইড অতিক্রম করার ক্ষেত্রে এক নম্বর কৌশল হচ্ছে ইকোনমিক গ্রোথ এনশিওর করা। 2 নম্বর হচ্ছে ইউনিভার্সাল অ্যাক্সেস। The government should subsidize internet access for low income households. সরকারের উচিত যে মানুষগুলা দরিদ্র সেই মানুষগুলাকে সাবসিডি দিয়ে ইন্টারনেট অ্যাক্সেস দেওয়ার ব্যবস্থা করে দেয়া। সাবসিডি মানে হচ্ছে সরকার দিবে, ছাড় দিবে, ভর্তুকি সুন্দর ভুলে গেছি, ভর্তুকি। Steps should be taken to make sure that people from all segments could easily access technological facilities. ফলে সরকারের উচিত এমন পদক্ষেপ নেওয়া যাতে সমাজের জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সমস্ত মানুষ ইন্টারনেট ফ্যাসিলিটিস পায়। এটা হচ্ছে ইউনিভার্সাল অ্যাক্সেসের সুবিধা করে দিতে হবে সরকার। কমিউনিটি অ্যাক্সেস সেন্টার, সরকারকে ওই যে আমরা যদি প্রাতিষ্ঠানিক অ্যাক্সেসের ব্যবস্থা করে দিতে হবে, স্কুলে, লাইব্রেরিতে, তারপর হচ্ছে ক্লাবে, কমিউনিটি সেন্টার, এইসব জায়গাতে যদি এরকম 10টা 20টা, বিশেষ করে পাবলিক লাইব্রেরি, এই জন্য পাবলিক লাইব্রেরি মুভমেন্টটা দরকার, এইগুলা করে দেওয়া যায়। তাহলে যে মানুষগুলা গ্রাসরুটস লেভেলের, যে মানুষগুলা লো ইনকাম পিপল, যে মানুষগুলা কখনো এটা স্বপ্ন দেখতে পারতো না এটা ইউজ করার, তারা এসে পাবলিক লাইব্রেরিতে বা বিভিন্ন জায়গাতে তারা এসে এটা শিখতে পারবে, ব্যবহার করতে পারবে, ফলে মানুষের ক্ষমতায়ন করবে। এই জন্য উচিত হচ্ছে আরো অনেক বেশি কমিউনিটি অ্যাক্সেস সেন্টার স্থাপন করা। ডিজিটাল লিটারেসি প্রোগ্রাম, ডিজিটাল সাক্ষরতা প্রোগ্রাম মানে হচ্ছে মানুষকে ডিজিটাল টেকনোলজি শেখানো হাতে কলমে। এই জন্য বলছে পিপল নিডস টু বি এডুকেটেড on the benefits and value of utilizing the internet and the various resources within it to achieve economic and social growth. মানুষ যাতে প্রযুক্তির সাহায্যে অর্থনৈতিক এবং সামাজিক প্রবৃদ্ধি অর্জন করতে পারে, সেই জন্য মানুষের মধ্যে ডিজিটাল লিটারেসি, ডিজিটাল সাক্ষরতা, কম্পিউটার ব্যবহার করতে পারে, ইন্টারনেট ব্যবহার করতে পারে, এই সাক্ষরতাগুলো মানুষের মধ্যে দিতে হবে। ডিজিটাল লিটারেসি প্রোগ্রামস ক্যান বি ডিজাইনড বেসড অন দ্য নিডস অফ পিপল সাফারিং ফ্রম ডিজিটাল ডিভাইড। এবং যে মানুষগুলো ডিজিটাল বৈষম্য থেকে সবচেয়ে বেশি শিকার হচ্ছে, ডিজিটাল বৈষম্যের শিকার হচ্ছে, তাদের জন্য বিশেষ বেসিক ডিজিটাল লিটারেসি প্রোগ্রাম সরকার ডিজাইন করতে পারে, উদ্যোগ নিতে পারে এবং সেগুলা ইমপ্লিমেন্ট করতে পারে। ফলে আমরা মানুষের মধ্যে ডিজিটাল সাক্ষরতা বাড়ানো, ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা বাড়ানোর জন্য উচিত হচ্ছে নানা ধরনের পদক্ষেপ নেওয়া, এবং এভাবেই ডিজিটাল বৈষম্য দূর করা সম্ভব হবে। চেঞ্জ অফ পাবলিক অ্যাটিটিউড রিগার্ডিং টেকনোলজি, জনগণের মনোভাবকে চেঞ্জ করতে হবে। দেয়ার ওয়াজ এ টাইম যখন মানুষ মনে করছে এটা একটা লাক্সারি, কম্পিউটার একটা লাক্সারি, সেই মানুষগুলোই কিন্তু এখন বাড়িতে বাচ্চাদের জন্য কম্পিউটার কিনে আনছে, কারণ ইট হ্যাজ বিকাম এ নেসেসিটি। এখানে বলছে প্রাইভেসি, ট্রাস্ট এন্ড ডেটা সিকিউরিটি ইস্যুস দ্যাট টেন্ড টু স্কেয়ার অ্যাওয়ে মেনি পোটেনশিয়াল ইউজার্স নিড টু বি অ্যাড্রেসড থ্রু পলিসি চেঞ্জেস, অ্যাওয়ারনেস রেজিং এন্ড এডুকেশন। অনেক মানুষের প্রযুক্তি নিয়ে উদ্বেগ আছে, ভয় আছে, আতঙ্ক আছে, আশঙ্কা আছে, ব্যক্তিগত গোপনীয়তার হানি হয়, বিশ্বাসভঙ্গ, ট্রাস্টের ব্যাপার আছে, ডেটা সিকিউরিটির, পার্সোনাল সিকিউরিটি, সবকিছু মিলিয়ে এইসব কারণে হয়তো অনেক মানুষ দিস স্কেয়ার অ্যাওয়ে, তারা সম্ভাব্য ব্যবহার কিন্তু তারা এটা থেকে দূরে সরে থাকে। ফলে পলিসিতে চেঞ্জ আনতে হবে, সচেতনতা বাড়াতে হবে, শিক্ষার ব্যবস্থা করতে হবে, তাহলে পাবলিক অ্যাটিটিউড চেঞ্জ হবে। পিপল শুড ভিউ কম্পিউটার এন্ড ইন্টারনেট অ্যাজ ক্রুশিয়াল নেসেসিটি, মানুষের উচিত এই ফ্যাসিলিটিস গুলাকে গুরুত্বপূর্ণ, অপরিহার্য প্রয়োজন হিসেবে দেখতে, নট সুপারফ্লুয়াস লাক্সারি, এগুলোকে অপ্রয়োজনীয় বিলাসদ্রব্য হিসেবে যেন মানুষ না দেখে।
এটা করার জন্য পাবলিক অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে। রিডিউসিং সোশ্যাল ইনইকুয়ালিটি, সমাজে বৈষম্য দূর করতে হবে। সমাজে বৈষম্য দূর না করলে ডিজিটাল বৈষম্য জিন্দেগি তো দূর হবে। Steps should be taken to reduce social inequality so that people's access to digital technology is not determined by wealth, religion, ethnicity, gender, age or class. পদক্ষেপ নিতে হবে সামাজিক বৈষম্য দূর করার জন্য, যাতে করে মানুষ ডিজিটাল টেকনোলজি ব্যবহার করতে পারবে কি পারবে না, সেটা তার পয়সা আছে কি নেই, তার ধর্ম কি, সে কোন জাত থেকে এসছে, তার লিঙ্গ, সে যে কোন ফিমেল না মেল, সে তার বয়স কত, বা সে কোন শ্রেণী থেকে এসছে সমাজের, সেইটা নির্ধারণ করবে না মানুষ অ্যাক্সেস নিতে পারবে কিনা। সবাই অ্যাক্সেস নিতে পারবে। A society which is free from inequality and injustice is a society where digital divide cannot take place. যে সমাজ সত্যিকার অর্থে অসমতা এবং অন্যায়, ন্যায়হীনতা থেকে মুক্ত, সেই সমাজে ডিজিটাল ডিভাইড হতে পারে না, টিকতে পারে না। এটা হচ্ছে আমাদের সোশ্যাল ইনইকুয়ালিটি। যদি আমরা, এটা তো রাতারাতি কোনো করার বিষয় না, এটা হচ্ছে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। এটা কমলে অটোমেটিক্যালি ডিজিটাল ডিভাইডও কমে আসবে। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো এই পয়েন্টগুলা, হাউ টু ব্রিজ দ্য ডিজিটাল ডিভাইড? জি স্যার। কোনো কোশ্চেন? ওভারঅল আমাদের প্রশ্নটা হচ্ছে যে হোয়াট ইজ ডিজিটাল ডিভাইড, হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ ডিজিটাল ডিভাইড, হোয়াট আর দ্য কম্পোনেন্টস এন্ড ব্যারিয়ার্স টু ডিজিটাল ডিভাইড, আর হচ্ছে হাউ টু ব্রিজ ডিজিটাল ডিভাইড। ডিজিটাল ডিভাইড কাকে বলে, ডিজিটাল ডিভাইডের কম্পোনেন্ট এবং প্রতিবন্ধকতা গুলো কি, এবং কিভাবে ডিজিটাল ডিভাইড অতিক্রম করতে হবে। ক্লিয়ার? জি স্যার। এনি কোশ্চেন? স্যার আমাদের দেশে তো প্রচুর ডিজিটাল ডিবেট রয়েছে এবং আমাদের সরকার সেটা দূর করার জন্য কোনো উদ্যোগ নিয়েছে কিনা স্যার? এটা খুব চোখে পড়ে না। না 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 না, আমি এখানে একটু দ্বিমত পোষণ করি। সেটা হচ্ছে, প্রথমত দেখতে হবে আমাদের 56,000 বর্গ মাইলের মধ্যে 17 কোটি মানুষ। পৃথিবীতে এইরকম মানে যেগুলো মাইক্রো স্টেট, সিঙ্গাপুর ছাড়া একটা ফুল ফ্লেজের একটা কান্ট্রিতে এইরকম জনঘনত্ব আর নাই। ফলে আমরা কিন্তু উত্তরাধিকার সূত্রেই জনসংখ্যার কারণে সবসময় পিছিয়ে থাকবে, মানে আছি বা থাকবে, সবসময় মনে রাখবে। আমাদের সাইজের দেশের জনসংখ্যা হয় ইউজুয়ালি 80 লাখ, 1 কোটি, 2 কোটি ম্যাক্সিমাম। আমাদের হয়েছে 17 কোটি। ফলে এই 17 কোটি মানুষের জন্য শুধু ডিজিটাল বৈষম্য না, যে কোনো বৈষম্য দূর করাটা ভীষণ চ্যালেঞ্জ। আর ডিজিটালের এটার ক্ষেত্রে যে ডিজিটাল বাংলাদেশের কথা, এটা কিন্তু প্রথম দিন মানুষ অনেক এটা নিয়ে ঠাট্টা তামাশা এগুলো করতো, কিন্তু ওভার দ্য লাস্ট 10 or 12 ইয়ার্স দেখো যে আমরা কিন্তু আসলে অনেক কিছু পেয়েছি এটা থেকে। এই যে আমি বললাম ইজি, ইট ইজ নট ভেরি ইজি। এই যে চ্যালেঞ্জিং কাজটা, সেটা হচ্ছে যে 4700 ডিজিটাল সেন্টার প্রত্যেকটা ইউনিয়নে স্থাপন করা। তো এইটা কিন্তু তোমার ইউনিয়ন কোথায় আমি জানি না, যেখানে হয় বাংলাদেশের যে প্রান্তে হয়, এবং সেটা রাঙ্গামাটি, বান্দরবান, পঞ্চগড় হলো, প্রত্যেক ইউনিয়নে একটা করে ডিজিটাল সেন্টার আছে। সেখানে একজন পুরুষ এবং একজন নারী উদ্যোক্তা 50 থেকে 52টা সার্ভিস দিচ্ছেন। হ্যাঁ, কোথাও কোথাও এটা খুব জোরালো, কোথাও কোথাও বেশ দুর্বল, কিন্তু এটা ঘটছে। এটা হচ্ছে একটা জেলা তথ্য বাতায়ন। প্রত্যেকটা জেলা সম্বন্ধে যে ধরো সরকারি যে ফর্ম গুলো আছে, সরকারি সার্ভিস গুলো, এই সমস্ত জিনিস কিন্তু সেই জেলা ইনফরমেশন পোর্টালে দেওয়া আছে, এবং মানুষ এগুলা যখন একেবারেই ছিল না, তখনকার চাইতে আমরা এখন তো অনেক বেশি ডিজিটাল বৈষম্য দূর করতে পেরেছি বলে আমার কাছে মনে হয়। একটা গ্রামের প্রত্যন্ত অঞ্চলের গ্রামে তো কম্পিউটার পৌঁছে যায়নি, সেটা হয়তো পৃথিবীর কোথাও নাই, কিন্তু আমরা অ্যাটলিস্ট এই যে 17 কোটি মানুষের একটা বড় অংশকে এই ইন্টারনেটের বা টেকনোলজির সুবিধাটা কিন্তু পৌঁছে দিতে পেরেছি। এটা একটা সার্থকতা সরকারের, আমি বলবো। এটা খুব চ্যালেঞ্জিং বাংলাদেশের মতো দেশে। আমাদের মতো দেশে যে টিকাকরণে আমরা যে সফলতা, যেমন ধরো আমাদের জনসংখ্যা যদি 60 লাখ, 70, 80 লাখ হতে 1 কোটি, তো 4 বার 5 বারও দিচ্ছে। ইসরায়েল 4 বার দিচ্ছে। এটা সহজ, যেখানে মানুষ কম, কিন্তু 17 কোটি মানুষের ক্ষেত্রে এগুলো বলাটা এত সোজা না, বলা সহজ, করাটা খুবই চ্যালেঞ্জিং। কাজে আমাদের অর্জনও অনেক, এবং ডিজিটালের ক্ষেত্রে হ্যাঁ আবার অর্জনের ইয়েও আছে। আমাদের যে জায়গাতে বলা উচিত হচ্ছে আমাদের ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন স্পিড, এইটা এশিয়ার অনেক দেশ থেকে, সাউথ এশিয়ার অনেক দেশ থেকে আমরা পিছিয়ে আছি। এই জায়গাতে মনোযোগ দিতে হবে, এবং সেটা দেওয়া হচ্ছে। তো আমি মনে করি যে সার্বিক বিচারে আমরা যদি জনসংখ্যার কথা, আমাদের সম্পদের অপ্রতুলতার কথা চিন্তা করি, আমাদের অর্জন খুব একটা খারাপ না। অনেক কিছু করতে হবে, এটা নিয়ে এছাড়াও স্যার প্রতিটা গ্রামে যে এমপিওভুক্ত স্কুলগুলা থাকে, হাই স্কুলগুলা, প্রত্যেকটা স্কুলে কিন্তু 8-10টা করে কম্পিউটার দেওয়া হয়েছে, কিন্তু দক্ষ টিচারের অভাবে হয়তো সেগুলা চালানো যাচ্ছে না। কিন্তু দক্ষ টিচার যদি নিয়োগ দেওয়া যেত, আবু জার গিফারে আমি তোমার এই কথাটা 100% একমত যে প্রযুক্তি এনাফ না, এটার জন্য দক্ষ জনগোষ্ঠী লাগবে আমাদের। আমরা যদি, আমি জানি না এটা অনলাইন ক্লাস আমার বলা ঠিক হচ্ছে কিনা, আমরা যদি খুব নির্মোহভাবে আমাদের জনগোষ্ঠীর, আমাদের জনসংখ্যার সক্ষমতার দিকে তাকাই, তাহলে দেখো আমরা মাস্টার্স পাস করে ফেলেছে, কিন্তু সে 2টা লাইন ইংরেজিতে বলতে পারে না।
সে হয়তো কম্পিউটার অন করতে পারে না, অফ করতে পারে না, এরকম ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশে আছে। আমাদের শিক্ষার মান বাড়াতে হবে এবং আমাদের প্রশিক্ষণটা আরো অনেক বেশি বাড়াতে হবে, কারিগরি শিক্ষা বাড়াতে হবে, যাতে করে ওই যে যেটা বললো প্রযুক্তি আছে, কম্পিউটার গুলো পড়ে থেকে থেকে নষ্ট হয়ে যাবে, ইউজ করবে না। কাজে আমাদের এই শিক্ষার মান বাড়ানোর দিকে খুবই মনোযোগ দিতে হবে। সেটা হচ্ছে যে ডিজিটাল লিটারেসি বাড়ানো, মানে স্যার একটা হসপিটালে স্যার কোটি টাকার একটা মেশিন পড়ে থাকে কিন্তু সেটা চালানোর জন্য স্যার কোনো টেকনোলজিস নাই। হ্যাঁ, সেটাই বলছি। মানুষের শুধু ডিজিটাল লিটারেসি না, আমাদের শিক্ষার মান কি খুব ভালো, ওভারঅল এডুকেশনের লেভেল? না স্যার, মোটেও না। একদম না, একেবারেই না। আমি মানে এটা বলতে বাধ্য আমি যে আমাদের শিক্ষার মান ওভারঅল ভালো না, এটাকে ভালো করতে হবে। এনিহাউ এটা হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জ। এমপাওয়ারমেন্টের ওখানে একটা মানে টপিক তখন মানে বলতে চাচ্ছিলাম যে যদিও অনেকে কন্টেন্ট লিখে কিন্তু আমাদের মানসিকতা হচ্ছে যে হাসি রহস্য বা মজা পাওয়া যায় এগুলাতে বেশি মানে শেয়ার করা বা দেওয়া, যেমন হিরো আলমের মতো একজন মানে এই কন্টেন্ট তৈরি করে জনপ্রিয়তা পেয়ে যায়, টাকা ইনকাম করতে পারে। উদ্দেশ্য হচ্ছে খালি ভাইরাল হওয়া। জি, ভাইরাল হওয়া। এটা দুঃখজনক, কিছু করার নাই। এখন মানুষ যা বেশি পছন্দ করে এখন, সেজন্য সেটার দিকে তো বেশি মানুষ যাবে। তুমি ভারী ভারী কিছু কথা লিখে একটা ব্লগ লিখে তোমার ওখানে তো কোনো রিডারই আসবে না, এই জন্যই আর কি। এই চ্যালেঞ্জ গুলো সবসময় থাকবে, কিন্তু আমাদের সেগুলো অতিক্রম করার চেষ্টা করতে হবে, মানসম্মত কন্টেন্ট তৈরি করতে হবে। এবং একটা দেশের যদি শিক্ষার মান ভালো হয়, শিক্ষার হার ভালো হয় এবং জনসচেতনতা বাড়ে, তখন এটা অটোমেটিক্যালি হবে। এটা রাতারাতি হবে না, এটা নিচ থেকে শুরু করতে হবে, এটা বটম আপ। এটা উপর থেকে করার বিষয় না, উপরে ভালো ভালো জিনিস রাখলেও কেউ কোনোদিন আসবে না। নিচ থেকে যদি আমরা মানুষের ক্যাপাসিটি ডেভেলপ করি, মানুষের মধ্যে এটা আরো উন্নত করার চেষ্টা করি, তাহলে দেখবেন যে তখন ওখানে ডিমান্ড বাড়ছে। এখন এখন যে অবস্থা, এখন তাতে এটাই হবে। এ সমাজে এখন এদেরই গুরুত্ব থাকবে, হিরো আলমদের। স্যার এই যে হিরো আলমের কন্টেন্ট গুলো স্যার যারা মানে যারা শিক্ষিত বা যাদের মানসিকতা ভালো তারা কিন্তু স্যার মানে প্রমোট করে না বা ওরকম দেখেও না স্যার। যারা একটু মানে কি বলবো স্যার, মানে তারাই দেখে। তো স্যার আমাদের যদি স্যার ইগনোরেন্ট টাইপ পিপল স্যার, যেটা স্ট্রেট ফরওয়ার্ড বলতে গেলে। এক্স্যাক্টলি। এবং তারা হয়তো স্কুল কলেজে পড়াশোনা করেছে কিন্তু সত্যিকার শিক্ষাটা হয় নাই তাদের। জি স্যার। আর অ্যাকচুয়ালি স্যার হিরো আলম বা এই টাইপের যেসব মানুষ বর্তমানে আমাদের এইসব কন্টেন্ট ক্রিয়েট করতেছে বা এইভাবে পাবলিকলি পোস্ট করতেছে, ওরা স্যার দেখতেছে ওইসব মানুষের রিচ অনেক পাচ্ছে এবং ইকোনমিক্যালি ওরা অনেক টাকা কামাতে পারতেছে স্যার। এই জন্য টাকাটা একটা বড় ওদের কাছে, ওরা অন্য কিছু ভাবতেছে না স্যার। এক্স্যাক্টলি, এটা তার সবচেয়ে বড় ইন্সপিরেশন। সে খ্যাতি পাচ্ছে, টাকা পাচ্ছে, ওরা কি দরকার? স্যার আমি একটা অপ্রাসঙ্গিক স্যার প্রশ্ন করতে চাই স্যার। হ্যাঁ বলো। স্যার এই বর্তমানে স্যার যে রাশিয়া ইউক্রেন ইস্যুটা স্যার, এখানে আমার কিছু প্রশ্ন ছিল। বলো। স্যার সেনা যুদ্ধের পরে স্যার ন্যাটো গঠিত হয়েছিল স্যার। এখন ইউক্রেন তো স্যার ইউরোপের একটা দেশ। যুদ্ধের পর ন্যাটো ঘোষিত হয় না, যুদ্ধের সময় ন্যাটো, যুদ্ধের কারণে ন্যাটো ওয়ারশ পর না। জি স্যার। তো স্যার এখন ইউক্রেন তো একটা স্বাধীন রাষ্ট্র, এখন স্যার সে চাইলেই ন্যাটোতে যোগ দিতে পারে, এটা সম্পূর্ণ তার স্বাধীন একটা মানে বিবেচনা। তো স্যার এক্ষেত্রে রাশিয়া তার উপর হস্তক্ষেপ করতেছে, রাশিয়া চাইতেছে যে সে যাতে ন্যাটোতে যোগ না দেয়। তো স্যার এক্ষেত্রে সে একদিকে ন্যাটোভুক্ত না, কিন্তু স্যার ন্যাটো তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসতেছে স্যার। তোমার প্রশ্ন কি স্যার এই বিষয়গুলো কেমন, মানে ন্যাটোভুক্ত না তবু ন্যাটো এগিয়ে আসতেছে, আর সে স্বাধীন হয়েও স্বাধীন সিদ্ধান্ত নিতে পারতেছে না। আচ্ছা শোনো, এটা খুবই এই ক্লাসের জন্য ডেফিনেটলি অপ্রাসঙ্গিক, কিন্তু আমি তোমার এই প্রশ্নের উত্তর দিব এবং উত্তর দিয়ে আজকে ক্লাস শেষ করবো। সেটা হচ্ছে ইউক্রেন তো ধরো ফ্রান্স না, ইউক্রেন তো ধরো অন্য কোনো দেশ না, ইউক্রেন হচ্ছে ইউক্রেন, যে হচ্ছে সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। এবং রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন যখন ছিল, যাতে তখন এই 23-24টা অঙ্গরাজ্য নিয়ে সোভিয়েত ইউনিয়ন ছিল, 1990 সালে যখন কমিউনিজমের পতন ঘটলো এবং এগুলো একটা একটা করে স্বাধীন হয়ে গেল, তো ফাইন, এর মধ্যে কেউ কেউ লিথুয়ানিয়া, লাতভিয়া, এস্তোনিয়া কিন্তু ন্যাটোতে জয়েন করেছে, পোল্যান্ড জয়েন করেছে। এখন রাশিয়া কিন্তু একটা সুপার পাওয়ার ছিল, রাশিয়া তো যে সে দেশ না, রাশিয়া পৃথিবীর অর্ধেক কন্ট্রোল করতো সোভিয়েত ইউনিয়ন। তো আহত সিংহ সে, এখন খুবই দুর্বল অবস্থা, কিন্তু সে তো সিংহ। ফলে নেটো এক্সপান্ড হতে হতে ইউক্রেন কিন্তু চায় সে নেটোতে আসুক, মানে মেজরিটি পিপল চায় এক্সপান্ড হতে, যখন সোভিয়েত ইউনিয়ন দৌড় গোড়ায় চলে আসলো, একেবারে তার দরজায় চলে আসলো, এবং এতদিনে সে ওই দেশ ভাঙার যন্ত্রণাতে কিছুটা হলেও উদ্ধার পেয়ে এখন সে আরো একটু সামনে এগিয়ে এসছে। এখন পুতিনের অনেক ক্ষমতা, শক্তি, দেখো না সিরিয়াতে সেই যুদ্ধ জয়লাভ করলো, তখন তার মনে হচ্ছে যে আর কত, এনাফ ইজ এনাফ। আজকে ইউক্রেন, কালকে তো আবার আমার অন্য কোনো, এমনকি আমার ভেতরে কোনো প্রদেশও চাইবে স্বাধীন হয়ে নেটোতে যোগ দিবে। এই জন্য সে তার চারপাশে একটা
বাফার রিজিয়ন, বাফার, যে এদেরকে দিয়ে এরা কুশল, নেটো ওদের ওর পাশে থাকবে, এরা থাকবে আমার প্রভাব বলবে। ইউক্রেন ভীষণভাবে রাশিয়ার অংশ, এবং বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের মধ্যে 3টা স্টেট, রাশিয়া, ইউক্রেন এবং বেলারুশ একটা আছে। এই 3টাকে রাশিয়া খুব বেশি নিজের মনে করে, কারণ এদের প্রচুর রাশিয়ান জনগোষ্ঠী আছে। ফলে এদেরকে সে কিছুতেই অন্যদিকে যেতে মানে সে চায় না, সে চায় যে এনাফ ইজ এনাফ, একেও যদি নিয়ে যায় এও তাহলে আমার নিজের যে সিকিউরিটি সেটাই বিঘ্নিত হবে প্রচন্ড ভাবে। এই জন্যই সে তার ওই স্বাধীনতাকে সে দিতে চাচ্ছে না, এবং সে তো ক্রিমিয়া দখল করে নিচ্ছে, ইউক্রেনের একটা অংশ দখল করে নিচ্ছে। এটা কেন? কারণ হচ্ছে এটা অনেক বেশি ক্লোজ টু ইটস বর্ডার, তার একেবারে বিশাল, তার খুবই, সেটা স্ট্র্যাটেজিক্যালি তার জন্য খুব ইম্পর্টেন্ট, সেজন্য সে দিচ্ছে না। এবং সে একটা সুপার পাওয়ার, পারমাণবিক, সে যখন কোনো কিছু চায় না তখন সেটাকেও একটা পৃথিবী গুরুত্ব দিতে হয়। ফলে এখানে ইউক্রেন কি চায় কি না চায় সেটা কিছুটা গৌণ হয়ে গেছে, এবং সেটা অনেকটা রাজায় রাজা যুদ্ধ হয় মাঝখানে একটা আছে সেই অবস্থা আর কি। তো আমি জানি না আমি রাকিবের প্রশ্ন উত্তর দিতে পারলাম কিন্তু বেসিক্যালি ইন্টারন্যাশনাল পলিটিক্স এমনই জটিল। জি স্যার, মানে এমন বিষয়টা এমন যে স্যার মানে রাশিয়া চাচ্ছে না যে ইউক্রেন ন্যাটোতে যোগ দিক, তাহলে স্যার ন্যাটো তার একেবারেই দরজায় চলে আসে। বলছি, হ্যাঁ সেটা বললাম। কিন্তু স্যার ন্যাটো তো অনেক শক্তিশালী, কিন্তু ন্যাটোর মতো রাশিয়ার এইদিকে এশিয়া অঞ্চলে তো স্যার এরকম কোনো জোট নাই যেটা দিয়ে সে ন্যাটোকে প্রতিহত করবে। আহ ও আচ্ছা, ও তো চাইলেই পারে না, সে তো আর আগের মতো নাই। সে চাইলে যে তার সঙ্গে এখন দলে দলে এসে যোগ দিবে তা তো না, সে চাচ্ছে আগে আমার বর্ডারটা সিকিউর করি। অন্যদিকে খুব বেশি মনোযোগ দিবার মতো অবস্থা সে এখনো যায় নাই। আমি রাশিয়ার কথা বলছি। তাহলে can we finish our class today? ইয়েস স্যার। Yes, স্যার sir. আমাদের Yes, sir. প্রেজেন্টটা। হ্যাঁ, ফাহাদ আমি কি সর্বশেষ ডিজিটাল ডিবেটটা আমি অলরেডি দিয়ে দিয়েছি ফাহাদ। জি স্যার, দিয়ে দিয়েছেন। জি স্যার, জি হ্যাঁ। জি। আচ্ছা, নেক্সট আমি তোমাকে দিয়ে দিব, পাঠিয়ে দিব তোমাদের। জি স্যার। ওকে, বেস্ট অফ লাক, সবাই ভালো থাকো, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম স্যার, সালাম। আপনিও ভালো থাকবেন। থ্যাংক ইউ, ওয়ালাইকুম স্যার সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।